Hello everyone, a very good morning to all of you. Welcome to my channel. আমি হৈমন্তিকা দাস এবং WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছি। আজকে 14th জুন 2025 এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইম্পর্টেন্ট ডেলি থেকো এন্টায়ার ক্লাসে হোপফুলি তোমরা নতুন কিছু জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে এবং চাকরির প্রিপারেশনকে নিজেদেরকে এনরিচ করতে পারবে। উইথ দিস নোট আই এম স্টার্টিং দ্য ভিডিও সেশন। সো প্রথমত আমরা হিন্দুর ফ্রন্ট পেজটা দেখে নেব। আমাদের যে আনফর্চুনেট ইভেন্টটা ঘটেছে, যেটা নিয়ে আমরা কালকে ডিসকাশন করেছিলাম, দ্যাট ইজ দ্য এয়ারপ্লেন ক্র্যাশ ইন গুজরাট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ফ্লাইটটা ক্র্যাশ করে গেছিল তার যে ব্ল্যাক বক্স সেটাকে কিন্তু রিকভার করা হয়েছে। যে ডক্টরস হোস্টেলের ওপর গিয়ে ফ্লাইটটা ফাইনালি ক্র্যাশ ডাউন করে সেই জায়গা থেকে কিন্তু এটা উদ্ধার করা হয়েছে এবং আমরা ছবিতে দেখতে পাবো যে আমাদের কান্ট্রির যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার ভিজিটেড দ্য crash site. So this is all the news, intrinsic details regarding the what happened we can understand or we can be able to learn after মানে যখন আমাদের এই ব্ল্যাক বক্সের তথ্য সামনে আসবে। আর একটা কয়েকটা জিনিস আমাদের হাইলাইট করা আছে যেখান থেকে আমাদের কোয়েশ্চেন্স আসতে পারে, সেটা হচ্ছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB, এইভাবেও কোয়েশ্চেন্স দিতে পারে। AAIB কোন সংস্থার সাথে যুক্ত বা হুইচ মানে কোন সেগমেন্টের সাথে AAIB নামটা জড়িত। 4-5টা অপশন দিতে পারে, অপশনের মধ্যে একটা থাকবে কিন্তু এভিয়েশন, অ্যান্ড এভিয়েশন উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক এইটুকখানি আমাদের এখান থেকে জানার যে AAIB এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা কিন্তু রিকভার করেছে দ্য ব্ল্যাক বক্স এবং সেখানে যে ক্রুশিয়াল এভিডেন্সগুলো থাকবে কেন এই ফ্লাইট ক্র্যাশ হলো সেগুলো কিন্তু আফটার ডিউ টাইমই আমরা জানতে পারবো। নেক্সট চলে আসছি আমরা পরের নিউজে, সেটা হচ্ছে the news is very important regarding the Israel strikes in the Iran nuclear sites. Military leaders and Tehran retaliates with missile. আমরা এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আমরা দেখে নেব। সেটা হচ্ছে এই খবরটার সাথে সাথে আমরা দেখব ইসরায়েল কিন্তু কারেন্টলি অ্যাটাক করেছে ইরানসের নিউক্লিয়ার অ্যান্ড মিলিটারি বেসের ওপর। সেই জায়গায় দাঁড়িয়ে টার্গেটের এই যে মিলিটারি অ্যাটাক সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের নিউজে, এটা কিন্তু ইসরায়েল প্রায় 200 এয়ারক্রাফট দিয়ে এই অ্যাটাক শুরু হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের বিষয়ের আলোচ্য বিষয় হবে ইসরায়েল এবং ইরান, এই দুটো কান্ট্রির কি সংঘাতের কারণ। অনেকগুলো নিউজ আর্টিকেল এখান থেকে কভার হয়েছে, সেটা হচ্ছে মোদি কনভেজ ইন্ডিয়া স্ট্যান্ডস অফ দ্য পিস অফ ইসরায়েল। হোয়াট ইজ দ্য নিউজ, কেন ইসরায়েলের পিস নিয়ে মোদিকে কথা বলতে হয়েছে, দ্যাট ইজ ওয়ান থিং। এবং সেখানে কিন্তু রেস্টোরেশন অফ পিসের ওপর ইন্ডিয়ান তরফ থেকে জোর দেওয়া হয়েছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন দ্য মিডল ইস্ট এবং ইন দ্য আমরা পার্টিকুলার যদি দেখি ইন দ্য কান্ট্রি অফ ইসরায়েল হোয়াট ইজ গোয়িং অন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পিস স্ট্যাবলিশমেন্ট ইজ বিকামিং দ্য ক্রুশিয়াল পয়েন্ট। নেক্সট এই এন্টায়ার যে মিডল ইস্ট রিজিয়ন আমরা দেখে নেব, সেখানে যদি এই ধরনের কোনো মিলিটারি ইনস্টেবিলিটি দেখা যায় দ্যাট হ্যাজ এ ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য অয়েল সাপ্লাই এবং সেই অয়েল সাপ্লাই কিন্তু ইন্ডিয়াকেও হিট করছে। আমরা দেখব 40 থেকে 50% মতো এক্সপোর্ট কস্ট ইনক্রিজ করে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ এ সিগনিফিকেন্ট রিস্ক ইন দ্য কান্ট্রি লাইক ইন্ডিয়া। নাও আমরা কয়েকটা এই আর্টিকেলটা রিলেটেড আমরা যে জায়গাগুলো দেখবো সেগুলো হচ্ছে ইসরায়েল ইরান কনফ্লিক্ট মে ইম্প্যাক্ট অয়েল সাপ্লাই টু ইন্ডিয়া, স্পাইকস এক্সপোর্ট কস্ট। নেক্সট আমরা আরও দেখবো এই পাতায় প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু ইরান রিলেটেড আছে। এক মিনিট, এটা নেক্সট দেখো, মোদি টক্স টু ইসরায়েল প্রাইম মিনিস্টার কলস ফর আর্লি রেস্টোরেশন অফ পিস। ইভলভিং যে সিচুয়েশন ওয়েস্ট এশিয়ায় আছে সেটা কিন্তু এ ম্যাটার অফ ডিপ কনসার্ন, সেটা কে বলেছে, আমাদের কান্ট্রির ক্যাপিটাল নিউ দিল্লি থেকে জানানো হয়েছে। এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আস্ক ইসরায়েল অ্যান্ড ইরান টু এনগেজ ইন এ ডায়ালগ। তার মানে এখানে তাহলে আমরা কতগুলো সিকোয়েন্সকে আমরা এখানে ডিসকাস করবো। দ্য ফার্স্ট সিকোয়েন্স ইজ কেন ইসরায়েলের সাথে ইরানের কনফ্লিক্ট হয়েছে। সেকেন্ড, এই কনফ্লিক্ট থেকে আমাদের অয়েল ইম্পোর্ট কিভাবে হ্যাম্পার হচ্ছে। থার্ড, পিস রিস্টোরেশনের জন্য ইন্ডিয়ার কি স্ট্যান্ডস আছে। এবং ফোর্থ, এই যে ইসরায়েল এবং ইরানের যে ঘটনা তার যদি আমরা ইন ডিটেলস অ্যানালিসিস করি দ্যাট ইজ রিলেটেড উইথ অ্যানাদার ইস্যু, সেটা হচ্ছে গাজা কনফ্লিক্ট। ঠিক গাজা কি সেটা আমরা দেখব এবং এই গাজা কনফ্লিক্টের জন্য পিস রিস্টোরেশনের জন্য ইন্টারন্যাশনাল ফোরাম, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির কি স্ট্যান্ডস, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই 5টা পয়েন্টকে আজকের ডিসকাশনে কভার আপ করব। দেখো আমরা
কয়েকটা নিউজ আর্টিকেলস আগে দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ইসরায়েল হিটস ইরান নিউক্লিয়ার সাইট মিলিটারি লিডার্স। এবং আমরা যদি গাজা সিজফায়ার নিয়ে দেখে নিই তাহলে কিন্তু ইন্ডিয়া অ্যাবস্টেন করেছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির একটা রেজলিউশনে টু কাস্ট দ্য ভোট ফর দ্য গাজা সিজফায়ার। নাও এই এতগুলো খবরকে আমরা ডিটেলসে দেখব এবং আমরা জাস্ট দেখার আগে দেখব দিস ইজ দ্য মিডল ইস্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা ইন্ডিয়া এবং এই প্রত্যেকটা জায়গার সাথে রিলেটেড কিন্তু আমাদের অয়েল এক্সপোর্ট। নাও আমরা যদি ইরান এবং ইসরায়েলকে একবার ভালো করে ম্যাপে দেখে নিই তাহলে দেখবো দিস ইজ দ্য ইসরায়েল অ্যান্ড দিস ইজ দ্য ইরান। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইসরায়েলের ক্যাপিটাল কি, ইরানের ক্যাপিটাল কি। নাও কেন ইসরায়েল এবং ইরানের এই যে মিলিটারি অ্যাটাক কন্টিনিউয়াসলি, ইট ইজ নট এ সিঙ্গেল ইনসিডেন্ট, এটা কিন্তু ইয়ার্স আফটার ইয়ার্স এই কিন্তু ঘটনা ঘটে চলেছে। দ্যাট ইজ ওয়াই উই মাস্ট রিড দ্য হিস্ট্রিক্যাল কনটেক্সট অফ দ্য কনফ্লিক্ট বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। প্রথমত ইরান এবং ইসরায়েল কিন্তু একটা ডিফিকাল্ট রিলেশনশিপের মধ্য দিয়ে যাচ্ছে সিন্স দ্য ইয়ার অফ 1979 এবং 1979-এ কি হয়েছিল, ইরানিয়ান রেভলিউশন। বিফোর 1979 আমরা দেখতাম যে ইসরায়েলের সাথে ইরানের রিলেশন এতটা খারাপ পর্যায়ে পৌঁছায়নি, বাট 1979 যখন রেভলিউশন হয় ইরানে তখন ইরান কিন্তু অ্যাজ অ্যান ইসলামিক রিপাবলিক স্টেট হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে। অ্যান্ড উইথ দিস থিং এখানে রিলিজিয়াস কনফ্লিক্ট এবং আইডিওলজিক্যাল ডিফারেন্স আসতে শুরু করে বিটুইন দিস টু কান্ট্রি, ইসরায়েল এবং ইরান। কেন? একদিকে আমরা দেখছি যে ইসরায়েল কিন্তু মেনলি প্রিডমিনেট করে কি জুইশ টেস্ট, ইরানে কিন্তু সেটা নয়, ইরান কিন্তু একটা ইসলামিক স্টেট এবং মেনলি এখানে শিয়া মুসলিমদের আধিপত্য। তার মানে ইরান কি, ইরান কিন্তু শিয়া ডমিনেটেড। অন দি আদার হ্যান্ড ইসরায়েল কি, ইহুদি কমিউনিটি এখানে আছে, ইহুদি মানে কি জিউইশ কমিউনিটি এখানে আছে। এবং এই দুটো যদি আমরা রিলিজিয়াস ক্লাস বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ইসরায়েলের সাথে গাজা স্ট্রিপের কি সম্পর্ক। বিকজ ইসরায়েল কিন্তু আগে এখানে কিভাবে ছিল, প্যালেস্টাইনে কারা থাকতো, মুসলিমসরা থাকতো, কিন্তু আস্তে আস্তে ইহুদিরা এখানে কিন্তু রিফিউজি হিসাবে দীর্ঘদিন থাকতে এখানে কিন্তু ইসরায়েল যে কান্ট্রিটার যে জন্ম হয় তারা কিন্তু মেনলি জুইশ ডমিনেটেড। তাহলে ইসরায়েলদের কি প্রবলেম, ইসরায়েলরা কিন্তু চাইছে যে তাদের যে রিলিজিয়াস আইডেন্টিটি, তারা এক যে জিউইশ কান্ট্রি নিজেদের আইডেন্টিটি রক্ষা করার জন্য। দেয়ারফর যে সমস্ত কান্ট্রিতে কিন্তু মুসলিম ডমিনেশন আছে বা যে সমস্ত কান্ট্রি শিয়া মুসলিমদের কিন্তু সাপোর্ট করছে তাদের সাথে ইসরায়েলদের ক্ল্যাশ শুরু হয়ে যাচ্ছে। এবং সেই জন্য কিন্তু ইসরায়েল চায় গাজা স্ট্রিপের যে সমস্ত মিলিটেন্ট গ্রুপ আছে, আমরা দেখব হামাস একটা মিলিটেন্ট গ্রুপ, সেই গ্রুপগুলোকে কিন্তু এলিমিনেট করে দিতে এবং নিজেদের যে রিলিজিয়াস আইডেন্টিটি সেটা এন্টায়ার কান্ট্রি ইসরায়েলে কিন্তু স্ট্যাবলিশ করতে। এবং দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, যেখানে কিন্তু ইরান কিন্তু গাজা স্ট্রিপকে সাপোর্ট করে, কারণ গাজাও মুসলিম কমিউনিটি লেড এবং ইরানও মুসলিম কমিউনিটি লেড। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইরান কিন্তু হোল হার্টেডলি সাপোর্ট করে প্যালেস্টাইন দেশ তৈরি করার জন্য এবং সেইখানে ব্যাক করে মিলিটেন্ট গ্রুপ লাইক হামাস। এছাড়া হিজবুল্লাহ গ্রুপ এই ধরনের মিলিটেন্ট গ্রুপকে কিন্তু কনস্ট্যান্টলি সাপোর্ট করে এবং ইরানের সাপোর্ট নিয়ে কিন্তু গাজা স্ট্রিপেও কিন্তু মিলিটেন্ট অ্যাক্টিভিটি স্টিল গোয়িং অন এবং তারা কিন্তু রিটেলিয়েট করে ইসরায়েলের যে চাওয়া পাওয়া সেগুলোকে। এবং ইসরায়েল কিন্তু হোল হার্টেডলি চায় এই ধরনের মিলিটেন্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য। সো দিস ইজ দ্য কজ অফ টেনশন বিটুইন দ্য ইরান অ্যান্ড ইসরায়েল। হোপফুলি আমি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে আসছি, জিওপলিটিক্যাল রাইভালরিও কিন্তু এখানে আছে। আমরা যদি এন্টায়ার মিডল ইস্ট কান্ট্রিকে দেখে নিই, আমরা একবার ম্যাপটা দেখব। এই যে পুরো মিডল ইস্টের যে জোন, যেখানে ইরানের চারপাশে ইরাক, সৌদি আরব, ওমান, ইউএই, ইয়েমেন এই ধরনের কান্ট্রিগুলো আছে, এদিকে ইসরায়েল আছে, তাহলে সেই জায়গাগুলো থেকে আমরা কি দেখব, সেই জায়গায় ইরান এবং ইসরায়েলের কিন্তু রিজিওনাল রাইভালস কিন্তু আছে যারা মিডল ইস্টে এক্সিস্ট করে। ভেরিয়াস রিজিওনাল ফ্যাকশনস আছে এবং সিভিল ওয়ার্স হচ্ছে সিরিয়া এবং ইয়েমেনে। এই ধরনের যে পুরো সিনারিওটা এখানে কিন্তু দুজনের চাওয়া পাওয়া আলাদা হয়ে যায় এবং সেই জায়গা থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু ডিকেডস ওল্ড একটা কনফ্লিক্ট দানা বাঁধে। যেরকম ইরান কিন্তু চায় আসাদ রিজিমকে সাপোর্ট করতে, হুতি কমিউনিটিকে সাপোর্ট করতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জায়গা থেকে ইসরায়েল কিন্তু এই জায়গাগুলোকে এদেরকে অপোজ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পার্টিকুলার এই যে টেনশনটা অ্যারাইজ হয়। আরও একটা ইম্পর্টেন্ট জায়গা আমরা যদি দেখে নিই, নিউক্লিয়ার উইপন ইজ দ্য মেন ম্যাটার অফ কন্টেনশন বা বোন অফ কন্টেনশন। ইসরায়েল কিন্তু ভিউ করে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামগুলোকে অ্যাজ এ গ্রেট কনসার্ন টু দেয়ার
কান্ট্রি। দেয়ারফোর এখান থেকে কিন্তু ইরানের যে সমস্ত মিলিটারি উইপন আছে, নিউক্লিয়ার উইপন আছে, সেগুলোকে ধ্বংস করে দিতে চায় ইসরায়েল উইথ দ্য হেল্প অফ দেয়ার আর্টিলারি এবং মিলিটারি ইকুইপমেন্টস। সো এই হচ্ছে পুরো জায়গাটা। আমরা যদি ব্রডারলি বুঝতে চাই যে কেন, দেখো নিউজ পেপার পড়া মানে এরকম না উই জাস্ট ওয়ান্ট টু রিড দ্য কি হাইলাইটস বা কি ঘটনাটা ঘটছে, উই নিড টু লার্ন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনসিডেন্ট। ঠিক, নেক্সট আমরা এরপরে চলে আসবো অয়েল ক্রাইসিস কেন হবে। ঠিক, অয়েল ক্রাইসিস কেন হবে? ইরান এবং ইসরায়েল ইন্ডিয়া থেকে অনেক দূরে, গ্লোবের একটা আমরা এন্টায়ার ওয়ার্ল্ড দেখলে তার একটা খুব ছোট্ট দুটো কান্ট্রি হচ্ছে ইরান এবং ইসরায়েল, বাট এনি কনফ্লিক্ট অ্যারাইজিং ফ্রম দ্য মিডল ইস্ট has their direct impact on the oil supply in the globe. এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখব, আমরা কয়েকটা আগে লাইন পড়বো যে এডিটোরিয়ালে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দেন আমরা বুঝতে পারবো যে নট অনলি ফর ইন্ডিয়া ইট ইজ ভেরি ক্রুশিয়াল, এবং সেটা অয়েল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই পুরো অয়েল সাপ্লাই কিন্তু হ্যাম্পার হয় যদি মিডল ইস্টের কোনো কান্ট্রির মধ্যে কোনো ধরনের ইনস্টেবিলিটি মানে শুরু হয়। প্রথমত সেরকমই ইসরায়েলের অ্যাটাক অন ইরাক ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে কি ক্রুড অয়েল সাপ্লাই, এবং সেই জন্য 40 থেকে 50% যে অয়েল সাপ্লাইয়ের যে এক্সপোর্ট কস্ট বেড়ে গেছে। নেক্সট, ইন্ডিয়া ডাজ নট ডিরেক্টলি ইম্পোর্ট লার্জ ভলিউম অফ অয়েল ফ্রম ইরান। মেনলি ইন্ডিয়া কোথা থেকে অয়েল কেনে? সৌদি আরব, ইরাক, ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত কান্ট্রি থেকে। তাহলে ইরানের সাথে যুদ্ধ হলে বা ইরানের সাথে যদি সংঘর্ষ হয় ইসরায়েলের, সেখানে ইন্ডিয়া কিভাবে অয়েল সাপ্লাই ইম্প্যাক্টেড হচ্ছে? দেখো, ইন্ডিয়া কিন্তু ইম্পোর্ট করে ওভার 80% অফ দ্য ক্রুড অয়েল নিডস। ইন্ডিয়া কিন্তু যে ক্রুড 80% হয় তার 80%ই কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট করে বিভিন্ন কান্ট্রি থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া ডিরেক্টলি ইরান থেকে কোনো ধরনের খুব অল্প পরিমাণে বা মিনিমাম অ্যামাউন্টে কিন্তু তেল কেনে। বাট দ্য প্রবলেম ইজ 20% অফ দ্য গ্লোবাল অয়েল যে পাস করে সেটা কোথা দিয়ে? স্ট্রেট অফ হারমুজ, এই লোকেশন আমাদের দেখতে হবে। অর্থাৎ বলা হয়েছে স্ট্রেট অফ হারমুজ দিয়ে এই যে জাহাজগুলো, যে জাহাজে তেল আসবে সেগুলো পাস করে, এবং সেটা কিন্তু ভেরি ক্লোজ টু দ্য ইরান। এবং এনি ডিসরাপশন অ্যারাউন্ড দ্য স্ট্রেট অফ হারমুজ, সেখানে কিন্তু অয়েল শিপমেন্ট হ্যাম্পার হয়। কোথাকার? ইরাক, সৌদি আরব এবং ইউএই থেকে যে তেল আসে সেগুলো কিন্তু সাপ্লাই সাইড কিন্তু ডিসরাপ্টেড হয়। এবং অনেক সময় দেখা যায় এই সমস্ত শিপের সেফটি এবং সিকিউরিটি মেনটেন করার জন্য তখন সেই শিপগুলোকে একটা অল্টারনেটিভ রুট দিয়ে কিন্তু শিপমেন্ট করতে হয়। সেই অল্টারনেটিভ রুট কি? গোয়িং অ্যারাউন্ড থ্রু দ্য কেপ অফ গুড হোপ, যেটা কিন্তু অ্যাডিশনাল 15 থেকে 20 ডেজ সময় নেয় পার শিপমেন্ট, এবং প্রত্যেকটা ডলারের, এই প্রত্যেকটা ব্যারেলের কিন্তু দাম সেইভাবে বেড়ে যায়। সেই জন্য বলা হচ্ছে এনি এসকালেশন ইন দ্য কনফ্লিক্ট ইন দ্য মিডল ইস্ট ওয়ান্স এগেন ক্লোজেস দ্য অ্যাক্সেস টু দ্য সুয়েজ ক্যানেল অ্যান্ড দ্য রেড সি। এবং এই ঘটনার জন্যই কিন্তু আমাদের গ্লোবাল লেভেলে কিন্তু অয়েলের কি দাম বেড়ে যায়। এবার আমরা জাস্ট একটা ম্যাপ দেখবো যে কি বলতে চাওয়া হলো এই এডিটোরিয়াল। দিস ইজ ইরান, ঠিক, এদিকে ইরাক, এদিকে সৌদি আরব। আমরা যদি ম্যাপে দেখে নিই, এটি সৌদি আরব, ইরাক অ্যান্ড ইরান। এই যে গালফ কান্ট্রিগুলো, এখানে কয়েকটা চ্যানেল আছে যেখানে থ্রু দিয়ে কিন্তু কানেক্টিভিটি উইথ দ্য রেস্ট অফ দ্য গ্লোব কিন্তু মেনটেন হয়। প্রথমত আমরা যদি আরাবিয়ান সিকে দেখি, তাহলে এই যে সৌদি আরবের এই যে পেনিনসুলা, দ্যাট ইজ কানেক্টেড উইথ দ্য রেড সি, এবং এদিকে কি আছে? গালফ অফ ওমান, এবং এখানে কি আছে? পার্সিয়ান গালফ। নাও এই পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানকেই কানেক্ট করে কিন্তু এই যে স্ট্রেট অফ হারমুজ। ঠিক, আমরা বোঝাতে পারলাম। তাহলে এখানে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস এবং ওমান, এখানে দুটো গালফ আছে। ওয়ান ইজ পার্সিয়ান গালফ, অ্যানাদার ইজ দ্য গালফ অফ ওমান, এবং এই দিস ইজ দ্য স্ট্রেট অফ হারমুজ। তার মানে ইরান, সৌদি আরব, ইরাক, ইউএই প্রত্যেকে তাদের তেল যখন বিক্রি করে, তাহলে তখন তাদের কোন প্যাসেজ দিয়ে আসতে হয়? তাদেরকে কিন্তু এই স্ট্রেট অফ হারমুজ দিয়ে কিন্তু তাদের যে শিপমেন্ট করতে হয়। ফলে দেখো, ইসরায়েল যদি ইরানে অ্যাটাক করে, তাহলে এই পুরো ডিস্টেবিলিটির কারণে স্ট্রেট অফ হারমুজ দিয়ে কিন্তু যাওয়া বা তেল সাপ্লাই করা ইম্প্যাক্টেড হয়। নেক্সট আরও একটা রুট হচ্ছে কি? আরও একটা রুট হচ্ছে এই যে আমরা কিন্তু এই জায়গাটার কথা বলছি, দিস ইজ দ্য থিং, এইখান দিয়ে কিন্তু একটা তেল বেরোয়। আর একটা তেল কি? আমরা যদি আরও ইউরোপিয়ান কান্ট্রি থেকে বা আমেরিকান কান্ট্রি থেকে আমরা ইন্ডিয়ার রেসপেক্টে বা ইস্টার্ন কান্ট্রির সাথে কানেক্টিভিটি মেনটেন করতে চাই, দেয়ার ইজ টু ওয়ে। ফার্স্ট অফ অল, জাহাজগুলো পোর্ট অফ রটারডাম থেকে বেরিয়ে সুয়েজ ক্যানেল হয়ে রেড সি হয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে আসতে পারে। দিস ইজ ওয়ান রুট। তাহলে কি রুট হলো? পোর্ট, মানে আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, পোর্ট অফ রটারডাম। নেক্সট কি আসবে? রেড সিতে আসবে কিভাবে? সুয়েজ ক্যানেল দিয়ে।
এরপর কি আসবে, এরপরে কিন্তু আমাদের আসবে ইন্ডিয়ান ওশিয়ানে বা আরব সাগর, আরাবিয়ান সিতে এটা কিন্তু মিশবে। দিস ইজ ওয়ান রুট। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে এখানে সুয়েজ ক্যানেলকে ইউজ করতে হচ্ছে। বাট যদি এইখানে কোনো জায়গায় ডিসরাপশন হয়, সাপ্লাই চেন হ্যাম্পার হয়, তখন এন্টায়ার আফ্রিকান কন্টিনেন্টকে কিন্তু ওভারটেক করে ইন্ডিয়ান ওশিয়ানে আসতে হয়। সো দিস ইজ দ্য অল্টারনেটিভ রুট, এবং সেখানে কিন্তু কেপ অফ গুড হোপ দিয়ে পাস করতে হয়, এবং সেখানে কিন্তু 10-15 থেকে প্রায় 20 দিন মতো একটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হয় বিকজ অফ দ্য ডিস্টেন্স। এখানে যেখানে সুয়েজ ক্যানেল দিয়ে গেলে 34 ডেজ লাগে, সেখানেই কিন্তু এই আফ্রিকান কন্টিনেন্টের পাশ দিয়ে কিন্তু জাহাজদের বেরোতে গেলে প্রায় 49 ডেজ লাগে। তার ফলে কি হয়, যত সময় বেশি লাগবে, যত বেশি ডিস্টেন্স কভার করতে হবে, তত কিন্তু অয়েল ইম্পোর্ট কি হবে, কস্টলি হয়ে যাবে এবং অয়েলের দাম বেড়ে যাবে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও আমরা লাস্ট আর্টিকেলে আমরা চলে আসবো, যেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাথে কি কানেকশন আছে গাজা স্ট্রিপের। দেখো, দিস ইজ দ্য ইসরায়েল, এবং ইসরায়েলের যদি আমরা কর্নার পোর্শন দেখি এবং ইজিপ্টের সাথে কানেক্টিং দেখি, এখানে একটা ছোট স্ট্রিপ আছে, দ্যাট ইজ দ্য গাজা স্ট্রিপ, এবং গাজা স্ট্রিপের মধ্যে গাজা সিটি লোকেটেড। বাট সি দ্য নিউজ অ্যান্ড পিকচার্স, যেখানে ইসরায়েলের সাথে গাজা কনফ্লিক্ট কিভাবে এই গাজা শহরটাকে এন্টায়ারলি আমরা বলতে পারি ভ্যান্ডালাইজ করে দিয়েছে। কেন? ওয়ান, তোমরা জাস্ট একটাই দেখবে, এখানে রিলিজিয়াস এবং আইডেন্টিক্যাল যে ইস্যু, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। ইসরায়েল মেনলি ডমিনেট করে কি, জুইস কমিউনিটি দিয়ে। গাজাতে কি আছে, মিলিটেন্ট গ্রুপ, এবং প্যালেস্টাইনদের যে আইডেন্টিটি হিসাবে কিন্তু গাজা অ্যাক্টিভেটেড আছে, এবং গাজায় কিন্তু মুসলিম কমিউনিটিরা রিসাইড করে, এবং ইসরায়েল চায় এই গাজা স্ট্রিপকে ক্যাপচার করতে, অকুপাই করতে। এখানের মানুষদের কিন্তু রিফিউজি বানিয়ে, রিফিউজি হিসাবে তাদেরকে এই জায়গা থেকে সরে যাওয়ার কথা, এবং ইসরায়েল চায় এই জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করা এবং এন্টায়ার জুইস স্টেট হিসাবে নিজেদেরকে সামনে আনা। সো দিস ইজ দ্য এন্টায়ার স্টোরি অফ দ্য ইসরায়েল অ্যান্ড গাজা কনফ্লিক্ট। নাও, এবং ইন্ডিয়ার কিন্তু এখানে স্ট্যান্ড নিউট্রাল পজিশনে আছে, এবং ইন্ডিয়া চায় যে এই ধরনের একটা ইস্যুতে জেনারেলি অ্যাবস্টেন করে দিতে ভোট, যাতে কিন্তু এই ধরনের কোনো একটা জায়গায় ইন্ডিয়া নিজেদের বায়াসনেস শো করতে চায় না। So hopefully all the things are clear to all of you. Now last আমরা বলবো, India must condemn the Israel strike as silence will be seen as complicity. এখানে লেফট পার্টি যারা অপোজিশন পার্টি আছে, তারা কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টকে প্রেশারকে স্ট্যান্ড অ্যাট লিস্ট। সো দিস ইজ দ্য পলিটিক্যাল ইভেন্ট, বাট I have discussed all the actual issues related with the examination, এবং যেটা তোমাদের ইন্টারভিউ বা রাইটিং বা ফর ইউর ওভারঅল অ্যাওয়ারনেস হেল্পফুল হবে। নেক্সট thing, look at the picture, view from the top. I have particularly visited the place. This is the Nandi Hills, and এটা কি ব্যাঙ্গালোরের কাছে, কর্ণাটকের একটা ইম্পর্টেন্ট হিলি স্টেশন। তো এটা ওয়ান লাইনার কোয়েশ্চেন্স আসতে পারে যে নান্দি হিলস কোথায় অবস্থিত, সেটা কিন্তু কর্ণাটক স্টেটে অবস্থিত। নেক্সট আমি একটা পার্টিকুলার অ্যাক্টের নাম বলবো, দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য কি পক্সো অ্যাক্ট, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম দ্য সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই অ্যাক্টটা কোন ইয়ারে পাস হয়, ঠিক আছে, কোন ইয়ারে এটা পাস হয়। নেক্সট আমরা পরের নিউজ আর্টিকেলসে চলে যাব, সেটা হচ্ছে ক্র্যাশ অ্যান্ড বার্ন। আমরা আজকের এডিটোরিয়ালে এই এডিটোরিয়ালটা থেকে ডিসকাস করব, বাকি এডিটোরিয়ালগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সেই ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট নিয়ে এডিটোরিয়াল পাবলিশ হয়েছে, সেটাকে ডিটেলসে আর পড়ে লাভ নেই। তোমরা যদি চাও নিজেদের মতো করে রিডিং কম্প্রিহেনশন এবং আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বাড়ানোর জন্য পড়তে পারো, বাট আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দ্য থিং। না, ক্র্যাশ অ্যান্ড বার্ন, দ্য ভেরি আনফর্চুনেট ইভেন্ট যেটা হয়েছে ইন্ডিয়ান এভিয়েশন সেক্টরের থেকে, দ্যাট হাইলাইটস দ্য নিড টু অ্যাড্রেস দ্য সেফটি কনসার্ন। প্রথমত, এই যে মোস্ট অ্যাডভান্সড টুইন আইল এয়ারক্রাফট যেটা ক্র্যাশ ডাউন করে গেছে, দ্যাট ইজ ভেরি হরিফিক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রিসেন্ট এক্সাম্পল অফ মানে যে মডার্ন যে জেটের যে অ্যাকচুয়াল কন্ডিশন, আমরা দেখো কি করি, আমরা প্রচুর টাকা দিয়ে অনেক সময় মনে হয় যে আমরা একটা লাক্সারিয়াস ট্রাভেল, এবং আমরা কিন্তু মানে খুব অল্প সময়ে আমরা যেখানে চাই সেই জায়গাগুলো পৌঁছে যেতে পারবো। বাট দ্য প্রবলেম ইজ কি, সেই জায়গাতেও যদি আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন থাকে, দ্যাট ইজ এ ভেরি ম্যাটার অফ গ্রেট কনসার্ন। এই জায়গায় দাঁড়িয়ে এন্টায়ার যে এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনে ফ্লাইট করার যে শিডিউল ছিল সেই নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু অ্যাট অ্যান অল্টিটিউড অফ নিয়ারলি 625 ফিট, এটা কিন্তু
কি করে যায়, ক্র্যাশ করে যায়, এবং সেটা কিন্তু একটা গ্লোবাল স্ক্রুটিনির আন্ডারে আছে যে কি এমন ঘটনা ঘটেছিল যে এই ফ্লাইট, বোয়িং কোম্পানির এই ফ্লাইটকে কিন্তু ক্র্যাশ করতে হয়। এক্সপার্টস হ্যাভ সাজেস্টেড ডিফারেন্ট রিজনস সাচ অ্যাজ কি লোড প্ল্যানিং হতে পারে, অ্যাম্বিয়েন্ট এয়ার টেম্পারেচার হতে পারে, ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড উইং সারফেস সেটিংসে কোনো প্রবলেম থাকতে পারে, ইভেন এ বার্ড হিট হতে পারে, অর্থাৎ কোনো পাখি এসে এমনভাবে এয়ারক্রাফটটাকে ধাক্কা দিয়েছিল যেখান থেকে কিন্তু এয়ারক্রাফটের ব্যালেন্স কিন্তু ডিসরাপ্টেড হয়ে গেছিলো। বাট অ্যাকচুয়াল যে রিজন সেটা কিন্তু ব্ল্যাক বক্স থেকেই আমরা রিভিল করতে পারবো, এবং তারপরেই কিন্তু প্রপার ইনভেস্টিগেশন সেখানে হবে। নেক্সট, the plane's global safety record has been strong in general, but it has also been an aircraft type that has raised some concern. Generally এই যে এয়ারক্রাফট ছিল বা এই এয়ারক্রাফটের কোম্পানি, তার কিন্তু জেনারেলি আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং ছিল, বাট কিছু হুইসেল ব্লোয়ার্সের স্টেটমেন্ট থেকে আমরা জানতে পারি দেয়ার আর সাম কনসার্নস রিলেটেড উইথ দ্য কোয়ালিটি কন্ট্রোল, এবং সাম আদার ইস্যুসও কিন্তু হাইলাইটেড এখন হচ্ছে বা এখন সামনে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে লিথিয়াম অ্যারোস্পেস ব্যাটারি রিলেটেড ইলেকট্রিক্যাল সিস্টেম ইস্যু থাকতে পারে দ্যাট লেড টু এক্সটেন্সিভ ওয়ার্ল্ড ওয়াইড গ্রাউন্ডিং। এরপর যে জায়গাটা আমরা চলে আসবো সেটা হচ্ছে in parallel the airline has also faced scrutiny by India's civil aviation regulatory body, the Directorate General of Civil Aviation. Last, in this article it is written that India was recognized to be one of the largest aviation market. However, its rapidly expanding aviation sector needs to be addressed the challenges which includes safety on the ground and in the air. শুধুমাত্র এয়ার এবং গ্রাউন্ড দুটো জায়গাতে কিন্তু এই যে ফ্লাইটের সেফটি অ্যান্ড সিকিউরিটি এটাকে কিন্তু অ্যাড্রেস করার দরকার আছে, অ্যান্ড ইন্ডিয়া মাস্ট ওয়ার্ক অন ইট। সো উইথ দিস নোট দিস ইজ দ্য এন্ড অফ দ্য এডিটোরিয়াল। আমি জাস্ট তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি হোয়াট আর দ্য আনাদার এডিটোরিয়ালস পাবলিশড ইন টুডেস নিউজ পেপার। ফার্স্ট দেখো, এই এভিয়েশন রিলেটেডই একটা আর্টিকেল এসছে, দ্য রট স্টার্টস অ্যাট দ্য টপ অফ দ্য এভিয়েশন ল্যাডার। এখানে এভিয়েশন সেক্টরের ডিটেলস নিয়ে আলোচনা করা হয়েছে, বাট ফ্রম দ্য এক্সামিনেশন পার্সপেক্টিভ ইট ইজ নট রিলেটেড টু বি রিমেম্বার, কারণ এত ডিটেলস আমরা রেগুলার মনে রাখতে পারবো না। নেক্সট, আমরা ইসরায়েল নিয়ে আজকে একটা বিস্তারিত আলোচনা করলাম, সেই নিয়ে কিন্তু এই এডিটোরিয়াল যেখানে বলা হয়েছে ইসরায়েল হ্যাজ পুশড ওয়েস্ট এশিয়া ইনটু এ সিকিউরিটি কনসার্ন মানে এরিয়ায় বা এনক্লেভ, ঠিক এই জায়গাটা নিয়ে একটা আলোচনা করা হয়েছে। এন্ড গেম অফ 2611 years old Jewish-Persian enmity. This is also written on the issue of Israel. তোমরা এটা পড়তে পারো নিজেদের মতো করে যে এইটা। নেক্সট, গ্রাউন্ড জিরো বলে একটা পেজ পাবলিশ হয় স্যাটারডে করে, সেই জায়গায় কিন্তু এই আহমেদাবাদের এয়ারক্রাফট ইনসিডেন্ট নিয়েই কথা বলা হয়েছে। এত ডিটেলস আমাদের জানার দরকার নেই, মানে এত মানে মাইনিউট ডিটেলস আমাদের জানার দরকার নেই। সো দিস ইজ দ্য এন্ড ফ্রম টুডেজ ডিসকাশন। হোপফুলি তোমরা নতুন কিছু শিখতে পারলে। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এবং তোমাদের সাবস্ক্রিপশন ম্যাটার্স এ লট ফর মি, বিকজ তোমাদের সাপোর্ট না থাকলে এত চাকরির ব্যস্ততার মাঝখানেও নিজের জন্য তো মানে আমি এটা সেশনটা করি, কারণ আমি প্রত্যেক দিন আমি নিউজ পেপার পড়া এই জিনিসটাকে মানে আমার একটা হ্যাবিট, এবং সেইটাকে জাস্ট অ্যানাদার 30 to 40 মিনিটস সময় লাগে তোমাদের সাথে ডিসকাশন করে দিতে, বাট এটার জন্য আমাকে কিন্তু একটা ডেলি 1.5 থেকে 2 ঘন্টা অ্যালট করতে হয়। সো তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম জয়েন করো, পিডিএফগুলো ডাউনলোড করো। দেখো, চাকরি পাওয়া ইজ এ মানে ইট ইজ দ্য লাস্ট স্টেপ, বাট ইট ইজ এ প্রসেস। এই প্রসেসটা তোমাকে কিন্তু এনরিচ করবে। দেখো, চাকরি পাওয়া এবং লিস্টে নাম ওঠা বা লিস্ট যে কোনো চাকরি পরীক্ষার লিস্টে নিজের নাম দেখতে পাওয়া, দিস ইজ দ্য লাস্ট থিং, ঠিক। বাট এই লাস্ট থিং, এই ডেস্টিনেশনে রিচ করার জন্য ইউ নিড টু ট্রাভেল এ লট, অ্যান্ড দিস ইজ এ সিস্টেমেটিক প্রসেস। ইউ মাস্ট গো থ্রু দ্য সিস্টেমেটিক প্রসেস, সাইন্টিফিক প্রসেস, আদারওয়াইজ ইউ কান্ট রিচ দ্য ডেস্টিনেশন। সো আমরা কি করি, ডেইলি আমরা কিন্তু এই ডেস্টিনেশন কবে আমরা পৌঁছবো এই জিনিসটা নিয়ে আমরা প্রচণ্ড প্রোক্রাস্টিনেট করতে থাকি, এবং অ্যাকচুয়ালি আমরা এই প্রসেসটাকে এনজয় করা বা প্রসেসটা যে এই লার্নিং এবং নিজেকে এনরিচ করার এই জার্নি, এটা কিন্তু আমরা মিস আউট করি। সো এই নিজেকে যত সমৃদ্ধ করবে, নিজেকে যত রেকটিফাই করবে, নিজের যত দুর্বলতা বা নিজের যে উইক পয়েন্টসগুলোর ওপর কাজ করবে, তখন কিন্তু এই প্রসেসটাই তোমাকে আস্তে আস্তে নিজের অজান্তে এই ডেস্টিনেশনের দিকে নিয়ে যাবে। সো উইথ দিস নোট আমি লাস্ট বলবো, তোমরা যদি কেউ WBCS বা GS মেন্টরশিপ প্রোগ্রাম তোমরা জয়েন করতে চাও, ডেফিনেটলি আমায় মেল করতে পারো।
আমার এন্টায়ার ভিডিও সিরিজ থেকে দেখলে তোমরা কিন্তু নিজেদেরকে মানে এনরিচ করতে পারবে বা নতুনভাবে নতুন নলেজ যে কতটা পড়তে হবে সেটা বুঝতে পারবে। সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।